এটা তো বিজনেস হয়ে গেছে, শিল্প তো নেই। তো শিল্প যতদিন ছিল তখন খিদে থাকে, এত ব্যবসা। সুতরাং তোমার ওই বাফুদের নাম আজ ওদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ওরা আমার খুবই প্রিয় দুটো, রুবেল আর এ তো, হ্যাঁ ওরা আমার ভীষণ প্রিয়। ওদের বিয়ে নেমে কেন বলতে, ওই বতে ওরা বিয়ে করেছে, তো সেটা আমার ভালো লাগেনি। তাই আমি বলেছি যে ওইটা নাচতে নাচতে বিয়ে করতে আসছে এবং হাঁটতে হাঁটতে যাচ্ছে, বৈদিক নিয়ম কী সব আছে আর জানি না, কিন্তু এবারে ওটা আমার পছন্দ হয়নি আর কি। তাই আমি প্রতিবাদ করেছি। যার ভালো লেগেছে লেগেছে, যাদের খারাপ লেগেছে খুব গালাগাল দিয়েছে। আমার নিজের ডাক নিচে পেটাও, আমি মহানায়ক, আমি হিরো, আমি গুরু, আমি মহাগুরু, আমি অমুক তমুক বলে বেড়াও। কিছু লোক তো বিশ্বাস করবে। এখনকার দিনে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে না করাই ভালো এবং সন্তান না চাওয়াই ভালো। এবং সন্তানকে এই পৃথিবীতে মানুষ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে না এখন, যেটা হয়ে যাচ্ছে। রিয়েল লাইফে হোক যাই হোক, এই ভালোবাসাটুকুই তো পাওয়া, ভালোবাসা ছাড়া আর আছে কি? সুতরাং সেটাই তো পাওয়া। সেখান থেকে আমার 50টা ছবি হিরো, 100, আমি 350টা ছবি করেছি, লোকে আমার পেছনে গালাগাল দেয়। এটা জীবন চলছে বিভিন্ন ক্ষেত্রে সমাজে, এগুলো আমি লাইক করি না, পছন্দ করি না। এখন এইটার নাম যদি স্বাধীনতা হয় বা মডার্নিজম হয়, তাহলে এই মডার্নিজম আমি মানি না। আমার ভীষণ মানে যখন আমার বউ প্রেগনেন্ট, তখন হঠাৎ 11-12 মাস আমার কোনো কাজ ছিল না। তখন ছবিগুলো ফ্লপ করে যাওয়াতে কোনো কাজ ছিল না। কাজ করে এখন অবধি চলছে, এখনো যে কল টাইম পাই, এটাও কিন্তু আমি মনে করি লোকনাথ বাবার কৃপা। মানে আই এম ভেরি লাকি যে এত বছর পরও কল টাইম পাই, যে কাল আপনার কল টাইম 11টায় কি 10টায়। সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে গেলে তোমাকে ওই যুদ্ধ করে লড়াই করে লাভ নেই, বিপ্লব করে কোনো লাভ নেই। অ্যাডজাস্ট করা অনেক বেটার, এবং অ্যাডজাস্ট করে নিজের সিদ্ধান্ত বিক্রি করে নয়, যতটা নিজের সিদ্ধান্ত থাকা যায় সেটা রেখে যতটা অ্যাডজাস্ট করা যায় অতটা, যদি না হয়ে যায় ওখান থেকে অফ হয়ে যাওয়া ভালো। আমার সঙ্গে এখন যে মানুষটা আছেন, ক্যারিয়ারের শুরুতেই ফ্লপ শব্দটার সঙ্গে তার প্রথম পরিচয় হয়, কিন্তু সেখানেই তিনি হাল ছেড়ে দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারতেন, করেও ছিলেন, কিন্তু রিস্ক নিতে ভালোবাসতেন তিনি। আর সেই কারণে রিস্ক নিয়ে আবারও সেই পুরনো পথেই চলা শুরু করলেন, এবং তারপর হিট শব্দটাই ছিল তার ঝুলিতে। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন ভাস্কর ব্যানার্জি। নমস্কার দাদা, কেমন আছেন? এমনি দিব্য চলছে, ভালোই চলছে। একদম আপনাকে আজকে পুরো জামাই জামাই দেখাচ্ছে। এবং আমি দেখছিলাম ফেসবুক পোস্ট 62 কিছুদিন আগেই ক্রস করেছেন। 62 প্লাস। সেটা তো বোঝার উপায় নেই, মানে সেটা জানো তো, এটা মানে জেনেটিক্যাল, বাবা মা, তারপরে ভগবানের আশীর্বাদ, এগুলো বলা যায় না। এগুলো যারা বলে মেনটেন করেছি মিথ্যা হবে বলে, এগুলো থাকে। দুম করে দেখবে হয়তো 65-এ পুরো হয়ে গেছে, সেটা হবে না। হয় এগুলো মানে বয়স, শরীর, এগুলো ঈশ্বরের আশীর্বাদ বা আমার আশীর্বাদ। এর নিয়ে কোনো গর্ব করার কিছু নেই। সেই আপনি বোধহয় কাজটা নিয়ে, মানে যেটা গর্ব করার বিষয় সেটা হলো আমার কাজ, যেটা আমি করি সেটা নিয়ে বোধহয় করতে ভালোবাসেন। যেটা ওপরওয়ালার দেওয়া সেটা নিয়ে খুব একটা ভাবিত নন। এটা ওপরওয়ালার দেওয়া, আমি যে কাজ করে এখন অবধি চলছে, এখনো যে কল টাইম পাই, এটাও কিন্তু আমি মনে করি লোকনাথ বাবার কৃপা। মানে আই এম ভেরি লাকি যে এত বছর পরও কল টাইম পাই, যে কাল আপনার কল টাইম 11টায় কি 10টায়। এগুলো মানে সবটাই জানো তো, মানে আমার যেটা মনে হয় যে মানুষ একটা জায়গা অবধি করতে পারে, তারপরে তার হাতে কিছু থাকে না। একটা কপাল, লাক ফ্যাক্টর কাজ করে। লাক মানে একটা ঈশ্বরের আশীর্বাদ, তো সেটা আমার মনে হয় থাকে। কিন্তু এই নিয়ে গর্ব করার কিছু নেই। গর্ব যে করবে সে শেষ। প্রাইড কামস বিফোর এ ফল। একদম। আপনার পাটা বোধহয় কোনোদিন মাটি থেকে ওঠেনি, যতই জনপ্রিয়তা পেয়েছেন। এই যে আমি বললাম প্রথমে ফ্লপ হয়তো একাধিক ছবি, তারপর তো হিট একের পর এক, তারপর আবার ওঠা নামা, দুটোই। সেই তো গ্রাফ তো আপস এন্ড ডাউনস হয়। আর এই যে যখন হিট হলো এবং তখন আপনি একদম ইয়াং, সেই সময় বোধহয় মাথাটা ঘুরে যায়নি। মানে না, বাবা একটা কথাই বলতো যে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে লাইক ম্যাজিক, এই আছে এই নেই। সুতরাং এই আছে বলে হই হই করার কিছু নেই, আর নেই বলে কান্নাকাটি করার কিছু নেই। তুমি ক্রিজে যখন গেছো, তুমি খেলে যাও, স্টে অন দ্য স্টাম্পস। বাউন্সার আসবে, ইয়র্কার আসবে, খারাপ বল, ভালো বল, সব রকম আসবে। পিছিয়ে থাকতে হবে। আউট হয়ে প্যাভিলিয়নে গ্লাভস খুলে বসে থাকার কোনো মানে হয় না। মাঠে নেবে খেলে যাও, কোনো স্টে ইন দ্য স্টাম্পস, স্টে অন দ্য স্টাম্পস। সুতরাং এখানে মানে ওরার কিছু নেই যে দুটো হিট কলার উঠে গেল, দুটো ফ্লপ হাওয়া করে কাটছি, এটা খুব বোকামি।
মানে টেক লাইফ ইজি অ্যান্ড বি হ্যাপি হোয়াট ইট কামস। একদম, মানে এইটা বোধহয় প্রথম মাথায় নিয়ে আসা উচিত, না হলে হ্যাঁ, এই যে এত ভেঙে পড়া, এত ফ্রাস্ট্রেশন, হ্যাঁ। সেটা বোধহয় যে কোনো জায়গায়, শুধু আমাদের কেরিয়ারে নয়, সংসারেও, জীবনও, সংসারও আপস অ্যান্ড ডাউনস আছে, বউয়ের সঙ্গে ঝগড়া ঝাঁটি, এই ডিভোর্স হলো বলে সময় নাও, সময় দাও, দেখবো আবার সব ঠিক হয়ে গেছে। তো তখনই যদি কোনো র্যাশ ডিসিশন নাও, দুম করে সুইপ মারলে ছক্কা মারতে গেলে লোক রাখা আছে, ক্যাচ নিয়ে তোমার বাড়ি পৌঁছে দেবে। সুতরাং মানে এখনো তো T20 হয়ে গেছে মারধর, কিন্তু যে বয়কট বা সুনীল গাভাস্কার যেভাবে খেলতেন, ওইটাই ক্রিকেট, ওইটাই লাইফ, টেস্ট ম্যাচ, ওটাই লাইফ। মানে কখনো কোনো পরিস্থিতিতে খুব একটা ভেঙে পড়া, সেটা বোধহয় না, মানুষ তো ভেঙে তো পড়বেই, ভেঙে পড়বে, উচ্ছ্বাস হবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটা হচ্ছে মনুষ্যত্ব। কন্ট্রোল করাটা আসবেই, ওগুলো তো হবেই, মানে ভেঙে পড়বি, এমন এমন জায়গা আসবে যেখানে তোমার মনে হবে তো ভালো লাগছে না, ছাড়ো তো, বাইরে হবে আমি তো একটা টপ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে যে কালকে আমায় কিন্তু আবার এই মেট্রো করেও হয়তো যেতে পারি স্টুডিওতে। আমি মেট্রো করেও অনেকবার যাই, এখনও যাই। সুতরাং আমি জানি যে আমি কি, আমি সেটা জানি যে আমার কি পপুলারিটি, আমায় কত মানুষ চেনে, কি ভালোবাসে, কি কতটা ভালোবাসে, বা আমি সেটা আমি জানি। আমি এখান থেকে যদি বেরোই, দু একজন তো চিনতে পারবে যে আপনি সিরিয়াল করেন না, হামড়ে পড়ে পাঞ্জাবি ছিঁড়ে, মানে সেরকম কিন্তু হবে না। সুতরাং আমি কেন সেরকম মুখে রুমাল চাপা দিয়ে অন্ধকারে করতে যাবো? এটা কিরকম মনে হয় যেন জোকার। এবং বোধহয় খুব একটা সেই জীবনটা যে আপনি ভালোবাসেন তেমনটাও বোধহয় নয়। মানে এই যে প্রচন্ড একটা আলাদা জীবন, সাধারণ জীবন যাপনের থেকে একটু নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে ধরা ছোঁয়া, জীবন যাপনটাই বেশি ভালোবাসি, সাধারণ জীবন যাপনটা বেশি ভালোবাসি। মানে কি বলবো, মানে হ্যাঁ, অভিনয় করে যদি লোকে সুখ্যাতি করে, একটু নাম ডাক হয়, কার না ভালো লাগে, সেটা ভালো লাগে। তার মানে আমি সাংসারিক লোক, এবং আমি সংসার নিয়ে চলতে ভালোবাসি, সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে চলতে অনেক লাইক করি। সেখানে আমি ওই মানে যেটা তুমি বলতে চাইছো, সেটা আমার ঠিক নট মাই কাপ অফ টি। একটা কথা যেটা বলছিলাম যে হিরো দিয়ে তো শুরু আপনার, এবং তারপর চরিত্রাভিনেতা, মানে নানান ধরনের চরিত্র আপনি করেছেন, কিন্তু কখনো বোধহয় মানে এইটা ছিল না যে হিরো হয়ে শুরু করেছে বলে আমি হিরো হয়েই থাকতে হয়, বা এইটা নিয়ে মন খারাপও বোধহয় কখনো আপনার হয়নি, হয়েছে কি? না, হিরো যখন করেছি, যখন আমি অন্য রোলও করেছি, যখন বউরানী নবাব আসে, তারপরে সজনী বটে ছবি এসেছিল, সেখানে আমি ছোট পাঠ করেছি। কেন? তার ডিরেক্টর ছিলেন তরুণ মজুমদার, তার আন্ডারে একটু কাজ করার তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। সেখানে আমি হিরো ছাড়া করবো না, এ তো বোকামিটা। আর হিরো, দেখো, হিরোইন এগুলো মানে একটা টাইমে ছিল হয়তো, কিন্তু এখন ওটা নেই। এখন অ্যাক্টার, কন্টেন্ট, ডিরেকশন এবং অ্যাক্টিং। তুমি কি যে ক্যারেক্টারটা তুমি করো, আমি যেরকম বলতে পারি যে ঋত্বিক তো হিরো করেছে, আবার সন্তান বলে ছবিটাতে নেগেটিভ পার্ট করেছে, কি অসাধারণ করেছে। সেটাই কিন্তু এখন ট্রেন্ড। এখন ইউ হ্যাভ টু বি এ গুড অ্যাক্টার। আমি হিরো, হ্যাঁ একদম, ওই একটুখানি ঘাট বেঁকিয়ে চললাম, খেলতে দুলতে হিরো হলাম, ও হিরোর কোনো ভ্যালু নেই আজকের দিনও, আর ভবিষ্যতে থাকবেও না। তখন যখন এই ছবিগুলো লোকে দেখবে, লোকে হাসবে, এই হিরো তা। কিন্তু যখন আপনি মানে যেটা বলছিলেন, এই যে নবাব হোক বা বউরানী হোক, সেই সময় স্টারডামটা আপনাদের সময় কি ছিল, এটা একটু জানতে চাই। দুটো ছবি হিরো, শ্বেতপাথরের থালাও দারুণ। হ্যাঁ, আমি বলছি এই 3টে ছবি হলো, 3টে ছবিতে আমি কি হিরো? আমি হিরো নই। কিন্তু নবাবে রঞ্জিত মল্লিক হিরো, বউরানীতে অনুশ্রী বউরানী, আমি তার সঙ্গে হিরো, রঞ্জিত মল্লিক ছিলেন মেন, আর শ্বেতপাথর থালা অপর্ণা সেন। সুতরাং আমি ছিলাম ইন দ্য টিম, আমি ক্যাপ্টেন ছিলাম না। আই ওয়াজ এ টিম মেম্বার। সুতরাং সেক্ষেত্রে আমি হিরো, আমার ছবি হিট, এটা একটাও কিন্তু হয়নি আজ পর্যন্ত। ওই জন্য কিন্তু আমি সিনেমায় খুব একটা শাইনও করিনি অ্যাজ এ হিরো। সিরিয়াল যখন এলো, যখন ক্যারেক্টার অ্যাক্টিং অন্যরকম রোল এলো, তখন লোকে আমাকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু তখন ভালো লাগতো, হ্যাঁ ছেলেটা বেশ ভালো তো, মিষ্টি দেখতে, বাহ বেশ স্মার্ট তো, ওই অবধি। কিন্তু হ্যাঁ, কখন বুঝতাম আমি হিরো? যদি আমার নামে টিকিট বিক্রি হতো, যে অমুকের ছবি আসছে, শাহরুখ খানের ছবি আসছে, মানে 3 হাউসফুল। আমার ছবি একটা শো হাউসফুল হবে না। ছবি যদি ভালো হয় তখন লোকে টিকিট কাটবে, কিন্তু আমার জন্য কি লোকে হাউসে যাচ্ছে, এটা তোমার বুঝতে হবে। এগুলো যারা বোঝে না, তারা হয়তো, যারা ফ্লপ হিরো, তারা হয়তো কষ্ট পায়।
কিন্তু আমি বলবো তাদেরকে কষ্ট পেও না, বিকজ ইরেলেভেন্ট ওই কষ্টটা পাওয়া। তুমি যেখানে আছো অনেকে সেখানে নেই, সেটা ভেবে নাও। দাদা এখন যে যে জায়গায় আমরা এগোচ্ছি সেখানে দেখানোটা অনেকটা বেশি, আগেও ছিল কিন্তু এখন অনেকটা বেশি তোমায় দেখাতে হবে। আগে আমি যদি রিল ধরি, সোশ্যাল মিডিয়া ধরি, দেখানো ব্যাপারটা কি ছিল বলছে বিদ্যাসাগর যেগুলো বলে গেছিল সমস্ত ভুল, সমস্ত ভুল। নিজে যারে বড় বলে বড় সই নয়, লোকে যারে বড় বলে বড় সই হয়, এটা ভুল কথা। এখন নিজের ডাক নিজে পেটাও, আমি আমি মহানায়ক, আমি হিরো, আমি গুরু, আমি মহাগুরু, আমি অমুক তমুক বলে বেড়াও, কিছু লোক তো বিশ্বাস করবে। কিন্তু এখন সেইটা, তারপরে সৎ পথে চলো, মিথ্যা কথা বলিবে না, সমস্ত ভুল শিক্ষা দিয়ে গেছেন বিদ্যাসাগর। যে শিক্ষাগুলো দিয়ে গেছে সমস্ত ভুল, বাবা মা যে শিক্ষা দিয়েছে সেগুলোও ভুল। এখন আমি বুঝতে পারি, খারাপ হও, যত খারাপ হবে তত উন্নতি করবে, যত ভালো হবে তত শেষ করে দেবে। আপনি কি খারাপ হতে পারলেন? না না, এটা তো ধর্মের, এটা তো স্বভাবের ব্যাপার না। আমি কেন হতে পারলাম জানি না, হওয়া উচিত ছিল। এখনো সময় আছে হওয়ার, হওয়ার হওয়ার সময় আছে। শুধু 62 ইজ ইয়াং এজ, এখন এইজটা এমন কিছু নয়, এখন অনেক বছর পড়ে আছে। চূড়ান্ত খারাপ হয়ে দেখি কি হয়। কিন্তু হওয়া হলো না আসলে, সবার সব কিছু হয় না। না, দিনের শেষে অন্তত শান্তিতে ঘুমাতে পারেন, এটা খুব এটা ইম্পর্টেন্ট। সব থেকে দুই যেটা বললে শান্তি, এই শান্তিটা কজনের আছে সেই এইটা খুব একটা বিরাট প্রশ্ন, যে শান্তিতে কে ঘুমোতে পারে। হ্যাঁ, আমি শান্তিতে ঘুমোতে পারি, এটুকু বলতে পারি, শান্তিতে ঘুমোতে পারি। হ্যাঁ, পারিবারিক অশান্তি ফাশান্তি হলে একটু ঘুম চলে যায়, কিন্তু এমনিতে আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, এই যে বললেন পারিবারিক অশান্তি, পরিবার এবং কাজকে কখনো গুলিয়েছেন? মানে না। যেহেতু আপনার বাবা প্রযোজক ছিলেন, ছেলেও অভিনয় জগতে কিছুটা যুক্ত ছিলেন। আচ্ছা, হ্যাঁ, এখন অন্য অন্য জায়গায় আছে, আবারও ফিরতেও পারে, সেটা এখন অন্য প্রফেশনে আছে। ইজ এ বিজনেসম্যান নাও। ও ছেলেবেলা থেকে বিজনেসম্যান হওয়ার ইচ্ছে ছিল, আর অ্যাক্টিংটা খুব প্যাশন, ওটা থাক না। এখন তো ইয়াং এজ, এখন অনেক বয়স পড়ে আছে। জিন্দেগি কোন দিকে নিয়ে যাবে সেটা তো কেউ বলতে পারে না, সুতরাং ওটা নিয়ে বলা কিছু নেই। আর আমার, তুমি যেটা প্রশ্নটা করলে যে ওই পরিবার এবং কাজ, পরিবার কাজ একদমই একসঙ্গে না। আমার বউও খুব ভালো, বউ মানে একদমই ইন্টারফেয়ার করে না আমার এর মধ্যে, অ্যাক্টিং এর মধ্যে। ও ঘুরতে ভালোবাসে, ভালো খেতে ভালোবাসে, হই করতে, বাচ্চা লাইক করে, সুতরাং ওর সঙ্গে এর কোনো লিঙ্ক আপ নেই, মানে কাজের সঙ্গে। আনেননি কখনো, মানে সেভাবে আনেননি সামনে? না, টুকটাক কাজও কিন্তু করেছে আমার বউ, কিন্তু টুকটাক কাজও করেছে। মানে আমি বলছি, আঁচল বলে একটা সিরিয়াল হতো, আঁচল, তখন রূপাঞ্জনা ওয়াজ প্রেগনেন্ট, রূপাঞ্জনা ওয়াজ প্রেগনেন্ট। তো আমার বউ আমার সঙ্গে গিয়েছিল আমাকে পিক আপ করতে। তো স্নেহাশিস দেখে বলে যে এই একটা কথা কি, ও তো কয়েকটা ডেট দিতে পারবে না, ওই ব্যাক টু ক্যামেরা, মানে বউ একটুখানি রূপাঞ্জনার মতো ব্যাক টু ক্যামেরা বসিয়ে একটুখানি ডামি শট। বল হ্যাঁ করবো, হ্যাঁ, শি গট পেড ফর দ্যাট অলসো। সুতরাং কাজ করেছে, কাজ করেনি তা না, এবং কাজের কিন্তু ওই আর কি, মানে হ্যাপি গো লাইক, ঠিক আছে, হলো না হলো, চলো জিন্দেগি চলতে হয়। আমার মনে হয় সেটা আপনিও বোধহয় খানিকটা, যে ঠিক আছে, মানে খুব বেশি ভাবনা, প্রচুর কিছু করে ফেলবো, প্রচুর ভাবনা, আমায় এই জায়গাটায় উঠতে হবে, সেটা উচ্চাকাঙ্ক্ষী যেটাকে বলে, সেটাই কখনো ছিলেন নাকি? ঠিক আছে, যা হচ্ছে অ্যাম্বিশন তো না থাকলে এগোনো যায় না, একটা গোল থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, কিন্তু ওইখানে একটা কত দ্য টপ বলে ওইখানে আমাকে যেতেই হবে যেন তেন প্রকারণে। তোমার যদি যাবার হয় তুমি যাবে, কাজ করতে হবে, তুমি বাড়িতে ঘুমোলে যাবে না, তোমাকে তার জন্য খাটতে হবে। তো যাবার হলে যাবে, সবাই কি আর মাউন্ট এভারেস্ট ওপরে উঠতে পারে? অনেকেই তো অর্ধেক খাঁচড়ে পড়ে যায়, কিন্তু ওই যে চেষ্টা, ওটাই সব থেকে বড় কথা আমার যা মনে হয়। আমি তো উঠতে পারিনি, কিন্তু আমি মাউন্ট এভারেস্টের কাছাকাছি আসতে পেরেছি, এটাই অনেক। না, তবে এই ওঠাটাও তো নিজের ওপর অনেকটা, মানে যেটা সমাজ ঠিক করে দিচ্ছে সেটা তো নয়, মানে আমার কাছে আমি উঠলাম, সমাজের চোখে হয়তো নয়, আপনি তাই না, মানে এটা তো 100 বার, মানে পার্সপেক্টিভ 100 বার। মানে আমি দেখেছি যে অনেক ছবিতে বা সিরিয়ালে কাজ করেছি, ভাল লাগেনি করে, কিন্তু সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আবার কাজ করে বলে এইটা করেছি, এটা লোকে খুব ভালো বলবে, লোকে কোনো এই করলো না, মানে পাত্তাই দিল না। সুতরাং তোমার কাজ তুমি করে যাও, লোকের নেওয়া না তা ওদের ব্যাপার। একটা ঈশ্বর কাছে আমার চাওয়া যে কাজটা যেন থাকে, বন্ধ না হয়ে যায়। এই যে এতদিন ধরে করে আসছি, এই কাজটা যেন থাকে। এই যে মানে এই ভাবনাটা সবসময় একটা ভাবনা থাকা, এবং আপনি 62, সেখানেও এই ভাবনাটা ভাবতে হচ্ছে, এবং হয়তো আরো যত দিন যাবে আরো বাড়বে, সেটা কি মানে ভয় পাওয়া রোজ, যেহেতু এই যে থাকুক যেন কাজটা, মানে এইটা রোজ এই ভাবনা। আমাদের ইন্ডাস্ট্রি তো এরকমই না, আমাদের তো প্রফেশনাল ওয়ার্ল্ড, খেলাধুলো বলো, খেলাধুলোর বয়সটা খুব কম, 30-32-এর মধ্যে তাদের ক্যারিয়ার
শেষ হয়ে যায়। আমাদের অনেক লম্বা কেরিয়ার, সুতরাং এই ভয়টা তো থাকেই। মানে এখানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপের থেকেও বড় কথা তোমার কপাল কতটা তোমায় দিচ্ছে, তোমার পারিপার্শ্বিক কন্ডিশন তোমায় কতটা হেল্প করছে। সুতরাং এই ভয়টা থাকে যে কালকে কি কাজ আসবে, এই ভয়টা থাকে। কিন্তু যদি না আসে, ধরো কাজ এলো না, এরকম তো গেছে। মানে আমি বলছি তোমায়, আমার ভীষণ মানে যখন আমার বউ প্রেগনেন্ট, তখন হঠাৎ 11-12 মাস আমার কোনো কাজ ছিল না। তখন ছবিগুলো ফ্লপ করে যাওয়াতে কোনো কাজ ছিল না। তখন ছেলে হওয়ার পরে 1 মাস আগে থেকে টুকটুক করে কয়েকটা কাজ শুরু হলো, তারপরে আবার চললো। ওই টাইমটা ওয়াজ ভেরি, মানে তখন ভাবো, এখন নয়, এখন আমি অনেকটা সেটেলড। তখন মানে রাফ পিচ, মানে বল কোন দিকে পড়বে কোন দিকে ঘুরবে ইউ ডোন্ট নো। সেই টাইমে 11 মাস, সেটা আমায় বিরাট শিক্ষা দিয়ে গেছে ওই টাইমটা। এবং আমি দেখেছি যে এলো তো সেই ধৈর্য, পেশেন্স, সময়। তুমি যদি বিশ্বাস করো আর তোমার যদি সৎ থাকো, ইট উইল কাম। অতটা হতাশ হবার কিছু নেই। এখন যেটা আস্তে আস্তে বলছিলাম যে এখন খুব সহজে পেয়ে যাওয়াটা আছে, মানে খুব সহজে জনপ্রিয় হয়ে যাওয়া, আবার সেখান থেকে জিরো হয়ে যাওয়া, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কারণে অপেক্ষাটা বোধহয় কমছে, যে এত সহজে জনপ্রিয় হয়ে যায়, খুব সহজে স্টারডামটাকে বোঝা, সেই কারণে কি অপেক্ষাটা মানুষের কমে যাচ্ছে দাদা? মানে তুমি কি মানে সিরিয়াল কথা বলছো? সিরিয়াল, সিনেমার ক্ষেত্রেও যদি হয়, মানে একটা সিনেমা হিট, তারপর আমরা দেখেছি অনেকেই আর পাওয়াই হয়তো গেল না। এটাই মুশকিল হচ্ছে কি, যে ওই আসছে চলে যাচ্ছে, বাবলসের মতো হচ্ছে। কিন্তু যারা ভালো দেখো, তারা কিন্তু টুকটুক করে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। ইয়াং জেনারেশনও অনেক ছেলে মেয়ে হিরো হিরোইন আছে না, কিন্তু অনেক বছর ধরে এই জিতে করছে না তো স্টারে করছে, স্টারের সানে করছে, কোথাও না কোথাও করছে, কিন্তু যারা ভালো। তো আর যারা মুশকিলটা কি হয়, যে ওই মাটিতে পা না পড়লে মুশকিল। মানে এটা তো চাঁদ নয় তুমি ভাসবে, গ্র্যাভিটি আছে, সুতরাং এখানে তোমাকে মাটিতে পা না রাখলে তোমার মুশকিল আছে। চাঁদে হলে আমি বলতাম ঠিক আছে ভাসো, উড়ে বেড়াও, কিন্তু এটা পৃথিবী, এখানে গ্র্যাভিটি পুল আছে, সুতরাং উঠতে গেলেই মুশকিলে পড়ে যাবে। আচ্ছা, কাজের ক্ষেত্রে কতটা শান্তি আছে, মানে স্যাটিসফাইড কতটা একজন অভিনেতা হিসেবে? তার তো একটা খিদে থাকে, তার একটা ইচ্ছে থাকে, সেই হিসেবে ভাস্কর ব্যানার্জি কতটা স্যাটিসফাইড, কতটা নিজেকে সম্পূর্ণ মনে হয় অভিনেতা হিসেবে? যদি যেটা কখনই মনে হয় না, কারণ সেটা মনে হয় না, মানে কাজ এখন একটুখানি অন্যরকম হয় তো। মানে এখন সিরিয়ালের কাজ ম্যাক্সিমাম, মানে তোর তো খুনি স্ক্রিপ্ট এলো, তো খুনি মুখস্থ করে বলে দিলে, ওই বলে দেওয়াটাই অ্যাক্টিং তো নয়, তার মধ্যেও অনেক কিছু থাকে। ক্যারেক্টারের আজকে যেরকম আছে, কাল পাল্টে গেল, পরশু এরকম হয়ে গেল, মানে অ্যাকর্ডিং টু টিআরপি, অ্যাকর্ডিং টু পাবলিক কিরম নিচ্ছে, তারপর সেই মতো তো স্ক্রিপ্টও সেভাবে লেখা হয়। এখন সিস্টেমটাই তো সেরকম হয়ে গেছে, এখন তো কাউকে দোষ দিয়ে লাভ নেই। এত মানে আগের দিন আসে, সেই দিনও লাইনার আমি দোষ দিতে পারবো না যে কি গল্প দিচ্ছেন আপনি। গল্পটা দিচ্ছে কারণ তাকেও তো ভাবতে হচ্ছে যে আমি কোন গল্পটা খাচ্ছে, কোনটা নিচ্ছে না, সেই মতো ব্যবসা, এটা তো বিজনেস হয়ে গেছে, শিল্প তো নেই। তো শিল্প যতদিন ছিল তখন খিদে থাকে, এত ব্যবসা। সুতরাং তোমার ওই বাফে, মানে আর একটা মাছ দেবো, নিন না, ওইটা নেই, একটা মাছ দিন না, ওইটা দিন না, ওটা দিন, ওই আর কি, মানে দিন নিন আর নেই। একটুখানি খাবেন, দয়া করে একটু একটা মিষ্টি খেয়ে যান, ওটা নেই। মিষ্টি রাখা আছে, আপনি খেয়ে নিন, জব করে খেয়ে নাও আর কি। সুতরাং ওই সম্মানটা নেই। বাফেতে যেরকম হয়, লাইন দিয়ে খেতে হয়, করতে হয়, যখন ভালো খারাপ বলছি না, কিন্তু ওই পাত পেড়ে বসে খাওয়া, আর একটা হাত পাড়লে হাতের ওপর দিয়ে একটা মাছ পড়ে গেল, আর বললাম দেবেন না, একটা খা না, ওই যে আন্তরিকতা তখন হারিয়ে গেছে। বাফে রেডি, আপনারা খেয়ে নিন, কিরকম একটা হয়ে গেছে। যেহেতু আমি ওইগুলো দেখেছি বলে খারাপ লাগে, সময় আপনি দেখেছেন, দেখেছি বলে একটু অ্যাব্রাপ্ট লাগে। যারা এইটাই দেখছে তারা ভালোই লাগে। যেহেতু দুটো সময় দেখেছেন দাদা, এই ট্রানজিশনটা, মানে এই পুরো চেঞ্জটা, সেই সময়টা আপনারা কয়েকজনই আছেন যারা সাক্ষী এখনো, তো সেই মেনে নেওয়াটা কিভাবে মানিয়ে নিলেন? মানিয়ে নেওয়াই বলবেন। মেনে নেওয়ার নামই তো জীবন। জীবনের আর এক নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আর একটা নাম জীবনের। সংসারে বলো, কাজের ক্ষেত্রে বলো, যে কোনো জায়গায় তুমি যদি অ্যাডজাস্ট করতে না পারো, তুমি সেখানে টিকতে পারবে না। সে আজকে না, আগেও তাই। যে কোনো সময়ের এটা একদম সত্যি কথা, যে সময় একটা জিনিস আছে এবং সেখানে তোমার অ্যাডজাস্ট করতে হবে, তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে। তুমি ভেবো না যে তোমার কলিগ অ্যাডজাস্ট করবে, নাও করতে পারে। যদি করে তাহলে তো হ্যাটস অফ, কিন্তু দেখবে খুব কমই অ্যাডজাস্ট করে। তোমাকেই কিন্তু মেনে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এবং সেই মতো তোমাকে গেম প্ল্যানটা করতে হবে। যেমন এতটা ছিল, এতটা এসছে, এর মধ্যে আমি কি করতে পারি।
কিন্তু করতে তো হবে, সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে গেলে তোমাকে ওই যুদ্ধ করে লড়াই করে লাভ নেই, বিপ্লব করে কোনো লাভ নেই। অ্যাডজাস্ট করা অনেক বেটার, এবং অ্যাডজাস্ট করে মানে নিজের সিদ্ধারা বিক্রি করে নয়, যতটা নিজের সিদ্ধারা থাকা যায় সেটা রেখে যতটা অ্যাডজাস্ট করা যায় অতটা, যদি না হয়ে যায় ওখান থেকে অফ হয়ে যাওয়া ভালো। লিমিট একটা ওই লক্ষণ রেখা টেনে ওখান থেকে অফ হয়ে যাও। আরও অনেক জায়গা আছে যেখানে তুমি খেলতে পারো। মাঠ তো একটা ইডেন গার্ডেন্স নেই, এক গাড়া আছে। ইডেন গার্ডেন্সে খেলবো না, আমি মনোরমা মাঠে খেলবো, মাঝপুরি মাঠে খেলবো, তালতলা মাঠে খেলবো। সঙ্গে মানাবো না, সবকিছুর সঙ্গে মানিয়ে নিলাম সেটা একদম নয়। একটা লিমিট অবধি মানবো, তারপরে মানলাম না, কিন্তু রাগারাগি না। ওকে, আপনি ভালো থাকবেন, থ্যাংক ইউ, ভবিষ্যতে দেখা আরো ভালো লাগবে। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম। সুন্দর, পিস, শান্তি, পিস পিস, শান্তি শান্তি, শান্তিটা খুব দরকার। শান্তিটা সব থেকে, এখন যদি ঈশ্বর এসে বলে কি চাই, অর্থ, নাম, যশ, শান্তি, আমি শান্তি চাই। এই যে আপনি বললেন যে ঠিক আছে রাগারাগি করবো না, কিন্তু সামাজিক মাধ্যমে দুদিন আগে আপনার একটা পোস্ট দেখেছিলাম বিয়ে নিয়ে, এবং সেই সময় অনেক লেখালেখি হয়েছে। দুজন তারকা মানে বিয়ে করে, নাম বলিনি, না নাম বলেনি, কিন্তু অনেকে সেটা মিলিয়ে দেওয়া হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে। এরকম হাজার হাজার বিয়ে হচ্ছে, যেহেতু ওদের নাম আছে ওদের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ওরা আমার খুবই প্রিয় দুটো, রুবেল আর এ তো, হ্যাঁ ওরা আমার ভীষণ প্রিয়। ওদের বিয়ে নিয়ে আমি কেন বলতে, ওই বতে ওরা বিয়ে করেছে, তো সেটা আমার ভালো লাগেনি। তাই আমি বলেছি যে ওইটা নাচতে নাচতে বিয়ে করতে আসছে, বউ হাঁটতে হাঁটতে যাচ্ছে, বৈদিক নিয়ম কী সব আছে আর জানি না, কিন্তু এবারে ওটা আমার পছন্দ হয়নি আর কি। তাই আমি প্রতিবাদ করেছি। যার ভালো লেগেছে লেগেছে, যাদের খারাপ লেগেছে, খুব গালাগাল দিয়েছে আমাকে। যারা গালাগাল দিয়েছেন আমি খুশি, আপনারা গালাগাল দিয়েছেন। আপনার মেয়ে ওরম বিয়ে করুক, ছেলে ওরম বিয়ে করুক, আপনার বাবা মারম বিয়ে করেছেন কেন জানি না, আপনি করবেন কেন জানি না, তবে আমার পছন্দ নয় এটাই। তাতে আপনার যদি কিছু যায় আসে, আমার কিছু যায় আসে না। এই যে বাক স্বাধীনতা, সেখানেও একটা লিমিট থাকছে না, মানে আমি যদি সব ক্ষেত্রেই বলি, আপনি বললেন, আপনি বলেছেন, এবং আরেকজন আপনি বললেন যে খুব খারাপ কথা বলা হয়েছে, সেইটা মানে সহ্য করার ক্ষমতা, সেইটা অ্যাকসেপ্টেন্স, হেসে উড়ি তো, কিপ অন স্মাইলিং। দেখো, যেগুলো তোমার গায়ে লাগবে না সেগুলো তুমি গায়ে মাখবে কেন? ওরা অনেক কথাই অনেকে বলবে, তুমি একটা যদি কথা স্ট্যান্ড পয়েন্ট নাও, তাতে এগেনস্ট কথা, থিসিস অ্যান্টিথিসিস হবেই, উল্টো কথা তো আসবেই। তো সেটা আলোচনা করো, ঝগড়া করো না। মতের মিল নাই হতে পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু নাই হতে পারে, তো সেই নিয়ে ভাষাটা খারাপ হবে কেন? ভাষাটা সুন্দর হবে, তাকে বোঝানো যে না আপনি এটা বলছেন, এটা বলার খুব বিপক্ষ হবে, হতেই পারে। কিন্তু আর যদি খারাপ কেউ বললো, এখান দিয়ে ঢুকি ওখান দিয়ে, ব্রেন নেই আমার, ইনপুট আউটপুট কোনো নেই আর কি, মানে মধ্যে কিছু নেই, বার করে দাও। কিন্তু আপনি যে বললেন অনেকেই রেগে গেছেন, ইন্ডাস্ট্রিরও, এবং সেটা ইন্ডাস্ট্রি লোক না, বলছি রেগে গেছেন, মানে অনেকেই হয়তো বলেননি কিন্তু খারাপ লেগেছে অনেকে, হতে পারে সেটা মানে না না, আমার বক্তব্য আমি বলেছি, ভালো না নাই লাগতে পারে, তাহলে আমি বক্তব্য থেকে তো আমি সরে আসবো না। আমার তো বক্তব্য থেকে আমি সরে আসবো না। এই টাইপের, এই যে এখন শুধু এইটা নেই, এই যে হুলিগানিজম চলছে বিভিন্ন ক্ষেত্রে সমাজে, এগুলো আমি লাইক করি না, পছন্দ করি না। এখন এইটার নাম যদি স্বাধীনতা হয় বা মডার্নিজম হয়, তাহলে এই মডার্নিজম আমি মানি না। এই স্বাধীনতার কোনো মূল্য নেই আমার কাছে। এই যে বলছে নারী স্বাধীনতা, না ভালো তো, নারী স্বাধীনতা তো প্রচণ্ড মানে উচিত, মানে মেয়েদের মতো শক্তি তো পুরুষদের নেই, ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে এরকম করে, তো তাদের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সমাজটাকে সংরক্ষণ করার। তারা যদি বেরিয়ে যায়, এই নিউক্লিয়াস যদি ফেটে যায়, তাহলে কিন্তু জিনিসটাই বাস্ট করতে স্টার্ট করবে। তাদের কাজ হচ্ছে সংরক্ষণ, জিনিসটাকে, পাঁচটা জিনিসকে এক জায়গায় রাখা। আর পুরুষদের কাজ হচ্ছে বাইরে কাজ করে, এ করা, মানে এটা কাজ ছিল আর কি এক টাইমে। এখন তো মেয়েরাও কাজ করছে, সেটা করুক, কিন্তু সংসারটাকে বিসর্জন দিয়ে নয়, বাচ্চাগুলোকে অমানুষ করে নয়, সবটা দেখে, সংসারটা ঠিক মতো রেখে, বাচ্চাগুলোকে ঠিক মতো মানুষ করে যদি করতে পারে, খুবই ভালো, খুবই ভালো। সন্তানের দায়িত্ব মা বাবা দুজনেরই, কারণ সে তো 100 বার। কিন্তু তোমার বলছি যে তাহলে মানে পুরুষ মানুষকেও তাহলে বাড়ি বসে থাকতে হয় না, দুজন সমান সমান, 50-50 করলে না হয় না, বাচ্চাটা দেখবে হয় না। ইটস আ ফুল টাইম জব, একটা বাচ্চাকে বড় করে ইটস আ ফুল টাইম জব। সেখানে আধখাজরা কাজ হয় না। এবং মায়ের শাসন, বাবার প্রতি ভয়, এটা একটা বাচ্চাকে বড় করে। বাবা এলে কিন্তু বলে দেবো তুমি এটা করেছো, না করবো না, ঠিক আছে। এই মায়ের যে এই ব্যাপারটা, তারপরে মা বেরোবে না, মা তো বেরোবে, কাজে তো বেরোবে, কিন্তু সেরম
মানে জানি না বাবা কি হয় না হয়, তবে বাচ্চাকে বড় করতে গেলে মায়ের যে অবদান থাকে বাবার অবদান অতটা থাকে না, বাবা অতটা বড় করতে পারে না, মানে মানে তাদের স্বভাবটাই ওরকম নয়, স্বভাবটাই ওরকম নয়। একটা ছেলে ইচ্ছে করলে মা হতে পারে না, হয় কি ইচ্ছে করলে আমি মা হতে পারবো? হবো না, নিশ্চয়ই পারবো না, কারণ সেইভাবেই আমাকে ঈশ্বর তৈরি করেছে। ঈশ্বর তোমাকে ওইভাবেই তৈরি করেছে, মাতৃরূপে না সংস্থতা, হ্যাঁ, মা হিসেবে তৈরি করেছে। মেয়ে, মা, বোন, দিদি, বান্ধবী, তার তো একটা দায়িত্ব আছে। এবং সেই যদি হঠাৎ মনে করে আমি পুরুষ মানুষ হবো, আর আমি যদি মনে করি আমি খুন্তি নিয়ে আমি নারী হব, তো নারী হতে গেলে মাটন কারি হয়ে যাবে, মানে উইদাউট এনি নুন, খেতে ভালো লাগবে না। এখন যদি আমরা অন্য ছবিও দেখতে পাই, মানে দুজনেই দুজনের মতো করে মানিয়ে নিচ্ছে সংসারে, সেলফ অ্যাডজাস্ট, সেটা নিজেরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারে, নাথিং লাইক দ্যাট। আমি ইন জেনারেল বলছি, কেন হবে না? নিজেরা যদি শিক্ষিত, দুটো শিক্ষিত মানুষ যদি নিজেরা বসে আলোচনা করে নিজে, বাচ্চাটা আমি এইভাবে বড় করবো, তুমি এই দেখবে, দ্যাটস আপ টু দেম, হ্যাটস অফ টু দেম। তো হয় না, আমি দেখি 70% মানে ওই আয়ার কাছে বড় হয়, তারপরে সে ঠিক মানুষ হয় না আর কি, মানে হয় না সামথিং কোনা ওই ওই যে কি এক্স জেড ওয়াই জেনারেশন বলছে না, এই জেনারেশন গুলো হচ্ছে কিসব জেড এক্স ওয়াই জেড, যাই না, বাচ্চা তো বাচ্চাই হয়। তো তারা যে মানুষ হচ্ছে, যে জেনারেশনটা আসছে, সেটার তো বাবা মা দায়ী, ফ্যামিলি তো সব থেকে বড় দায়ী, তারপরে তো পিয়ার গ্রুপস, তারপরে সমাজ, হ্যান ত্যান, স্কুল কলেজ, প্রথম তো বাবা মা শিক্ষা দীক্ষা। বাবা মা সারাক্ষণ ঝগড়া করছে, মারামারি করছে, মা নেই, বাবা নেই, আয়ের কাছে মানুষ হচ্ছে। আয়া কি মানুষ না? আয়াও খুব ভালো, সেও ভালো, তা বলছে না, কিন্তু মা তো নয় সে। তো সেক্ষেত্রে ব্যাপারটা একটুখানি গুলিয়ে যায়, পুরোটা ব্যালেন্স করে চললে ভালো, মানে ব্যালেন্সিংটাই মেইন। হ্যাঁ, ব্যালেন্স করে অনেকেই চলেন তো, অনেকেই তো চলেন, এবং তাদের বাচ্চা কি মানুষ হচ্ছে না, ভালোভাবে মানুষ হচ্ছে। ওই ব্যালেন্স অনেকেই করতে পারে না, ব্যালেন্স করা তো সহজ নয়, একটু পায়ে দিক ওদিক হলেই পড়ে যাবে সেই একটুখানি। সুতরাং আর এটা এমন একটা জিনিস, সংসার বা নিজের ফ্যামিলি, নিজের সঙ্গে একদম রিট ট্রেন পাতলা দড়ির ওপর না হাঁটাই ভালো। একটু বড় প্ল্যাটফর্মে হাঁটলে কি হয়, মানে ভয়টা থাকে না। হ্যাঁ, একদম পাতলা দিয়ে হেঁটে অনেকে বেরিয়ে গেছে, হয়তো সামনে দিয়ে দুটো বেরিয়ে গেছে, আমিও ট্রাই করলাম, পারলাম না, কিন্তু ব্যাক যাওয়ার জায়গা নেই, ইউ ক্যান গো ব্যাক নেই, এটা তো একটা দিকের রাস্তা, ইউ ক্যান টার্ন অ্যান্ড গো ব্যাক। তুমি যেতে পারতে, সেকেন্ড চান্স পেতে তুমি একটা ট্রাই করো, আরেকবার দেখে নাও, এই তো কোনো পথ নেই, হয়ে গেল তো হয়ে গেল, তখন তো এক গাল বাঁচি। একদম একদম। আপনিও তো দাদু হয়েছেন, তো দাদু মানে অনেক দিনই, কিন্তু আমি দেখি যে দাদু হিসেবে কুল দাদু নাকি রাগী দাদু, কোনটা? না না না, আমি কোনোদিনই রাগী বাবাও ছিলাম না, রাগী দাদুও নই। এবং অদ্ভুত কথা, সে থাকে মুম্বাইতে, আমি থাকি এখানে, সে ওই ফোনে কি করে অ্যাটাচমেন্ট হয়, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার দেখে সব বলে না, সত্যি কথা। ওই ফোন করলে গ্র্যান্ডপা করে সে পাগল করবে, মানে আবার বহুত রেগে যায়, খালি গ্র্যান্ডমা নেই, খালি গ্র্যান্ডপা। আসলে মানে কিছুই নয়, মানে কোনো একটা ওয়েভ লেন্থে হয়তো মেলে, সুতরাং আমায় খুব ভালোবাসে। আর ওই ভালো, মানে কিন্তু ওই দূরে আছে তো, সবসময় পাই না কাছে, ওইটা একটা থাকে, কিন্তু ভালো, মানে আমি বলছি দূরে থাকাটাই ভালো, সম্পর্কটা বোধহয় মাঝে মাঝে প্রয়োজন, তাই না? হ্যাঁ, দূরত্বই কি ভালোবাসাকে আরো গভীর করে, কি সব বলে। হ্যাঁ, সুতরাং ভালো, একদম সারাক্ষণ ধরে পেলে হয়তো এই জিনিসটা হতো না, এই যে ক্রেভিং ফর লাভ, এটা হতো না, তখন তো টেকেন ফর গ্রান্টেড। ও তো সকালে উঠে গালটা আছেই আমার সঙ্গে, এ তো নেই, ছেলে নেই তো, ছেলেকে জড়িত করতে পারছি না, ও তো ছেলের প্রতি টানটা আরো গভীর হয়। মানে এটা সেই আপনার ওই কাজের মতোই অপেক্ষা, মানে কাজ ঠিকঠাক কাজ হোক, এবং এটা নাতি কবে আসবে, নাতি কবে দেখবো, সেই অপেক্ষা, সেই আর কি। হ্যাঁ, সেই আমাদের বোম্বে আমরা যাই বছরে 2 বার করে, ওই যাই, ওরা একবার আসার চেষ্টা করো, তো বিজনেস করে আসার সম্ভব না, আমার পক্ষেও কাজের ছুটি নিয়ে যাওয়া মুশকিল, কিন্তু এই ছুটিটা নেওয়াই যায়, নাতির জন্য এই ছুটিটা নেওয়াই যায়। কিন্তু আপনার একমাত্র ছেলে, সেই ছেলের বিয়েটা জাঁকজমক ভাবে কেন করেননি? মানে পুরো ইন্ডাস্ট্রি ডেকে, যেটা এখন হয়, আমরা কভার করি, সেই সময়টা তো অনেকটা আগের। না না, ও তো দুম করে বিয়ে করে ফেললো না, ও তো দুম করে বিয়ে করে ফেললো, শুধু হ্যাঁ, তারপরে আপনার তরফ থেকে ট্রিট দেওয়া, মানে ইন্ডাস্ট্রিকে বলা। না, আমি লোক খাইয়েছি, মানে আমার পাড়া প্রতিবেশী আত্মীয়দের খাইছি। ইন্ডাস্ট্রিকে দেখো, ইন্ডাস্ট্রিকে আমার ছেলের জন্মদিনও বলিনি, পৈতেতেও বলিনি, বিয়েতে যদি মানে একদম সেই ধুমধাম করে হতো, আমি খুব একটা ক্লোজ বন্ধু ছাড়া ইন্ডাস্ট্রির কাউকে বলতাম না, ওটা আমার অন্য জায়গা, এটা ওর সঙ্গে এটার কোনো লিঙ্ক আপ নেই। না, আমার পারিবারিক যে অনুষ্ঠান, সেখানে ইন্ডাস্ট্রি আমার বন্ধু বান্ধব, সে আলাদা কথা, খুব ক্লোজ বন্ধু, সেটা আলাদা কথা, কিন্তু ইন্ডাস্ট্রি সেটি আসবে না, বিরাট পার্টি, ওই লোক দেখানো ব্যাপারটাতে আমি একদম বিশ্বাস করি না।
লোক দেখানো ব্যাপারটা আমি একদম বিশ্বাস করি না। আমরা যেটা আমি কমফোর্টেবল, যেটা আমার সুবিধা, সেটা আমি করবো। সুতরাং লোক আর ইন্ডাস্ট্রি যাকে বাদ দেবে সেই তো রেগে যাবে। ইন্ডাস্ট্রিকে এইটুকু জায়গা, কত লোকের সঙ্গে আমার আলাপ, সেই ফাংশন পার্টি আছে, ফাংশনের জায়গা, সেখানে কত ফাংশন করি, কত অর্গানাইজার আছে, তারা কি বলবে তাহলে? প্রতিটা স্পেয়ারে থেকে নিমন্ত্রণ করতে হয়। অত আমার টাকা নেই ভাই, আমার নেই অত। না, কিন্তু দাদা একটা কথা খুব ভালো লাগলো, এই যে মানে বাড়িরটা বাড়িতে, কাজের জায়গা কাজের, হ্যাঁ। এবং সেই কারণে বোধহয় খুব বেশি কাজের পর বিভিন্ন যে পার্টি হয়, বিভিন্ন গেট টুগেদার হয়, খুব একটা আপনাকে দেখতে পাই না। আপনি বোধহয় খুব আমি একটা মানে গ্রেটফুল টু রঞ্জিত মল্লিক। ও তাই? হ্যাঁ, যখন প্রথম আমি কাজ করতে গিয়েছিলাম টুনি বউ ছবিতে, টুনি বউতে আমার মানে ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা, আমি বয়স হয়ে গেছে, ওটা করেছিলেন রঞ্জিত মল্লিক। ওনার মুখ দিয়েই গল্পটা বলা হচ্ছে। ওর কম বয়সটা আমি করেছিলাম, মানে পুরো ছবিতে আমি ছিলাম, প্রথম এবং শেষে রঞ্জিতটা ছিলেন। রঞ্জিত দা আমাকে প্রথম দিন বলেছিলেন, দেখো ভাই, এটা কিন্তু তোমার অফিস, এখানে আসবে, কাজ করবে, বাড়ি চলে যাবে। পার্টি যদি যেতে হয় বাড়ি ছুঁয়ে যাবে, বাড়ি ফিরবে, ফ্রেশ হবে, তারপর যাবে। দেখবে 90% যেতে ইচ্ছে করবে না, খুব ইচ্ছে করবেন বাড়ি ছুঁয়ে যাবে, তো ওইখান থেকে দুম করে যাবে না। অলওয়েজ গো টু ইউর হোম, রিফ্রেশ, তারপরে পার্টি এতে ওতে যেখানে যাও। বিরাট সুন্দর কথা উনি বলেছিলেন আমাকে, এটা আমার এখনো মনে আছে। দারুণ সত্যি, এবং সেটাই আপনিও মেনটেন করেন মনে রেখে, মানে এটা প্রথম। হ্যাঁ, ভালো কথা তো, কম বয়স তো, প্রথম দিকে এরকম তো রঞ্জিত মল্লিকের মতো মানুষ যে বলছে, সুতরাং বাবাকে এসে বলবো, বাবা হলো একদম রঞ্জিত যা বলেছে ঠিকঠাক, ভালো ছেলে, তোকে ভালো বুদ্ধি দিয়েছে। সত্যি উনিও তেমন মানুষ, পরিবারকে কেন্দ্র করেই অবশ্যই অবশ্যই, মানে শিক্ষণীয়, এবং যারা নিউ ইন্ডাস্ট্রিতে আসছো রঞ্জিত দাকে ফলো করলে অনেক উপকার পাবে। কিন্তু দাদা যেটা বললেন, সময়টা বদলেছে। এখন তো যতটা বেশি পিআর, যতটা বেশি বসলাম আমরা, কথা বললাম, কাজ পাওয়াটাও ততটা বেশি হয়, যতটা পরিচিতি, সেক্ষেত্রে এই কথাটা কি আর খাটে এখন? মানে কতটা খাটে? বা দেখো, তুমি ভালো কাজ করলে তোমার যদি কাজ আসবে, ওরকম পিআর করে তুমি অত কাজ কিছু পাবে না, আমার মনে হয় না কিছু হয়। হ্যাঁ, তুমি হয়তো একটার জায়গায় 6টা ছবির হিরো হতে পারবে, কিন্তু আমাদের 6টাই তো ফ্লপ হয়ে যাবে, হবে না, ওরকম করে হয় না। 100টা ছবি পেতে পারো, কোনো লাভ, ওর থেকে একটা ছবি করো, একটা ছবি লোকের চিরকাল মনে রাখবে, সেটা বেটার। এবং সেটা মনে রাখলে ঠিক আমার মনে হয় ডাক আসবেই, তাই না? মানে থেকে ডাক আসবে, ডাক না এলেও তুমি রাস্তায় বেরোলে লোকে বলবে ভাস্কর দা কেমন আছে। এটাই তো পাওয়া মানুষের থেকে। পাশ দিয়ে চলে গেল ওই যে হিরো যাচ্ছে, এটা না বলে যদি ঘুরে আমার সঙ্গে কথা বলে, এটাই তো পাওয়া জীবনে মানুষের থেকে, এই ভালোবাসাটুকু পাওয়া, সে অভিনয় করে হোক, রিয়েল লাইফে হোক, যাই হোক, এই ভালোবাসাটুকুই তো পাওয়া। ভালোবাসা ছাড়া আর আছে কি? সুতরাং সেটাই তো পাওয়া। সেখান থেকে আমার 50টা ছবি হিরো, 100, আমি 350টা ছবি করেছি, লোকে আমার পেছনে গালাগাল দেয়, এটা জীবন নয়, এটা লাইফ নয়। একদম শেষ করবো দাদা, দারুণ একটা আলোচনা হলো, কাজ জীবন নিয়ে খুব ভালো আপনার থেকে, এবং রঞ্জিত বাবু যে কথাটা বললেন, সত্যি এটা আমাদেরও মনে রাখা, এটা প্রত্যেক ফিল্ডে মনে রাখা। এখন নিউ জেনারেশনকে আমি বলছি যে এইভাবেই কাজ করো, মানে ওই মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে লাফালাফি করে একটা দিক অবধি যাওয়া যায়, কিন্তু তারপরে মানে খুব খারাপ, মানে গ্রাফ যদি তোমার গ্রাফ তো লাইফটা এখন যদি এরাম হয়ে যায় না, তারপর এটা তো এরাম পড়লে বয়স হয়ে গেছে তো কষ্ট পাবে। ও তুমি যদি স্ট্রেট একটু এরানোর করতে করতে যাও, তাহলে ওটাও খুব একটা পড়বে না, খুব উঁচুতে গেলে অনেক লাগবে, খুব একটা উঁচুতে না গেলে লাগবে না, তুমি বেঁচে যাবে। বয়সটা একটা ফ্যাক্টর, মানে তোমার যদি অনেক দিন থাকতে হয়, সুতরাং তোমাকে ওই পরেরটা ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না, এটা বোধ এখনো অব্দি চলছে, এটা বোধ এখনো মিথ্যে হয়ে যায়নি, একদম এটা সারা জীবনই চলছে। হ্যাঁ, এটা চলছে। সুতরাং ওই নিউ জেনারেশনকে আমার এটাই বলার যে পৃথিবী কিন্তু একই রকম আছে, সব কিন্তু একই রকম আছে, কোনো বিরাট পরিবর্তন কিছু হয়নি। তুমি যদি নিজে থেকে না পরিবর্তিত হয়ে থাকো, তোমার মেন্টালিটি যদি পরিবর্তন না হয়ে থাকে, পৃথিবী কিন্তু তার মতোই আছে, সেখানে সব কিছুই আছে, খাওয়া দাওয়া, এনজয়মেন্ট, ঘোরা বেড়ানো, পাহাড়, সমুদ্র, সমস্ত কিছু আছে। সেটা দেখো, এক্সপ্লোর করো। পৃথিবীতে এসছো তো খালি অভিনয় করতে আসোনি, পৃথিবীটাকে তো দেখতে হবে, কত পাহাড়ের কত খাঁজ আছে, সমুদ্রের কত ভিউ আছে, কত রকমের বিচ আছে, কত রকমের গ্রাম আছে, কত রকমের জীবন আছে, সেইগুলো দেখাটা। অভিনয়টা তোমার রুজি রোজগার, ওটাই আমার লাইফ না, অভিনয়টাই আমার লাইফ নয়। আমার লাইফ অনেক বড়, অনেক বড় লাইফ, অভিনয় পার্ট অফ দ্যাট। তো
তো সেখানে আমার যেটা হয়েছে, অনেক হয়েছে। পৃথিবী দেখো, আমার মনে হয় এটা অনেক বেটার। তো ওই মানামানি যুদ্ধ না করে একটা ব্যাগ ফ্যাগ গুছিয়ে ভালো করে লেখাপড়া করো, লেখাপড়া করে ইনকাম করে যেটা সঞ্চয় করার এখন সব অনেক রকমের পন্থা বেরিয়েছে, মিউচুয়াল ফান্ড কিসব সিপ সব বেরিয়েছে, আমি জানি না। হ্যাঁ বেরিয়েছে, খুব ভালো 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 স্কিম বেরিয়েছে। একটা বয়স অবধি ইনকাম করো, যতক্ষণ তুমি ফিট আছো, 40 ইনকাম করো, তারপরে ব্যাগ গুছিয়ে একদম শ্রীকান্ত হয়ে যাও। আপনি হতে পেরেছেন? ওই পিস্টান থাকলে হবে না। ওই তো এখন ওই ওই একটাই যে বিয়ে হবে কি হবে না, বিয়ে করব কি করব না। হ্যাঁ, বিয়ে করলে একরকম, বিয়ে না করলে আবার আরেক রকম করা উচিত। কি বলছেন আপনি? এটা বলা খুব মুশকিল। মানে হ্যাঁ, বিয়ে তো করা উচিত, একটা অ্যাঙ্কার থাকা ভালো, যে নৌকো, অবশ্য সেই অ্যাঙ্কারও তো এখন ঘুরছে। ওই যে বলে না অ্যাঙ্কার থাকা ভালো, নৌকোটা আটকে থাকবে, এখন তো অ্যাঙ্কারও তো বেরিয়ে যাচ্ছে, সেও তো সমুদ্রে ভাসছে, সুতরাং দুজনেই ভাসছে। ওই বললাম ওই কাজ, ওই ছেলে মেয়ে, ওই নারী স্বাধীনতা, অ্যাঙ্কার বলতো না, অ্যাঙ্কার একটা বাঁধন আছে। বাঁধন কি আছে, সেও তো তার মতো ঘুরে বেড়াচ্ছে। অ্যাঙ্কার কোনো স্টেবিলিটি, অ্যাঙ্কারও ভাসছে, জাহাজও ভাসছে। তো এখনকার দিনে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে না করাই ভালো, এবং সন্তান না চাওয়াই ভালো। এবং সন্তানকে এই পৃথিবীতে মানুষ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে না এখন, যেটা হয়ে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় একা থাকাই ভালো, কিন্তু একা থাকার অনেক গন্ডগোল আছে আবার, ও তো ওইটা খুব মুশকিল। সুতরাং আমার মনে হয় বন্ধুত্ব থাকা সব থেকে ভালো। লিভিন সম্পর্ক, হ্যাঁ লিভিন খুব ভালো, লিভিন আমার ভালো, লিভিন ভালো এখনকার যুগে। হ্যাঁ ঠিক আছে, কমিটমেন্ট নেই, হ্যাঁ, কিন্তু ওই বাচ্চা কাচ্চাটাই সমস্যা, ওটা যেন না হয়। ওটা যেন লিভিং করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইস্যু যেন না। ইস্যু হলে ইউ গেট ম্যারিড, এবং সারা জীবন একসঙ্গে থাকতে হবে। ইস্যু যেই হয়ে যাবে তুমি কিন্তু একদম ফেভিকল আটকে যাবে, তুমি কিন্তু আর মানুষগুলো বদলায়, খারাপ হয়, সেক্ষেত্রে অনেকের ইচ্ছে থাকলেও থাকা হয় না, সেটাও হ্যাঁ খুব স্যাড অ্যাফেয়ার। যাদের হয় তারা জানে এখানে কোনো কমিটমেন্টে যাওয়াই, কথা বলাই উচিত না। কথা যারা ভোগে তারাই বলতে পারবে, এটা আমার পক্ষে বলাটা খুব অন্যায়। কিন্তু আমার যেটা ইন জেনারেল বক্তব্য, যে বন্ধুত্ব থাকুক, লিভ ইন করো, কোনো প্রবলেম নেই, কিন্তু ইস্যু হয়ে গেলে ইউ শুড নট লিভ ইচ আদার। বাচ্চার দিকে তাকিয়ে অন্তত ওই অ্যাডজাস্টমেন্টটা করে, বাচ্চা কিছুটা মানুষ হয়ে গেল, বড় হয়ে গেল, সে তার লাইফ লিড করছে, তাহলে ওই কমিটমেন্টে যেও না আর কি। এটা তো হাতে আছে, তোমার হাতে আছে, ইস্যু করাটা তোমার হাতে আছে, তাই সেটা যদি করে ফেলো তাহলে আর ছেড়ে যেও না। আর নইলে যাও, টাটা, অ্যাডিউ, আবার একসঙ্গে হ্যালো চলো না, কি আছে, লাইফ ইজ ফান, এনজয় ইট। দারুণ বললেন দাদা, লাইফ ইজ ফান। কিন্তু দাদা কতটা ফান করছেন আমরা কিন্তু জানি না। এটার মধ্যে ফান, এটার মধ্যে পান আছে, সেটা পান, এটা ফান নয়। এখন আমি তো এই যুগের ছেলে নই, আমি তো 1963 বর্ন, 60s 70s 80s এইগুলো দেখে এসেছি, বড় হয়েছি। ইন্ডাস্ট্রিতে প্রায় 40 বছর, প্রায়, হ্যাঁ 40 বছর, মানে 85 এ আপনার শুরু তো। 85, বাবা, হ্যাঁ তুমি জানো 85, হ্যাঁ 40 বছর, হ্যাঁ। ওই পার্ট অফ লাইফ, অ্যাক্টিং তো লাইফ নয়, সে পার্ট অফ লাইফ। 40 বছর আমি চাকরি করছি ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। জীবনের বেশিরভাগ সময়টা আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে, মানে পরিবার সেটা বলছেন, আমি বলছি অনেকটা সময়, মানে অনেকে 20 হয়, 30 হয়, 40, 60 চাকরি করছে ধরো, তারা তো 50 বছর তো চাকরি করে, সেই কোম্পানিতেই যায়, সেই কোম্পানিতেই কাজ করে। সেটা আমারও সেরকম, আমার কোম্পানি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি, আমার কোম্পানি, ওটা কাজ, ওখানে আমি কাজ করি, আমাকে ছাঁটাই করেনি, এখন অব্দি কাজ করছি, ছাঁটাই হয়নি। সুতরাং এইভাবে আর কি মানে চলছে লাইফ। এবং আমি যেহেতু একটা পুরোনো দিনের মানুষ বলি, এই ওই বিএফি এগুলো এখনকার মডার্ন, আমার এখন যদি আমি জন্মাতাম তো আমি তো একটা মানে ফ্ল্যাম্বয়েন্ট অন্যরকম একটা ছেলে হতাম, অন্যরকম। আজ ইধার কাল উধার, কাশ ऐसा होता। কিন্তু আবার এটাও ঠিক যে আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, আই লাভ। আমার ইকোনমিক্যাল কন্ডিশন, আমার একটা ছেলে, আমার যদি সেরকম আগেকার দিনে 40 দশকে জন্মাতাম, আমার 5টা ছেলে 3টে মেয়ে হতো, অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, ভর্তি বাচ্চা কাচ্চা থাকবে, তারা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি খুব এনজয় করতাম। কিন্তু এখন তো সেটা আমার ইকোনমিক্যালি সম্ভব নয়। সুতরাং এনজয় করো। ওই আমার মানে এই নৌকো করতে গিয়ে দরকার নেই, আমি একটা নৌকোতে আছি, বি হ্যাপি অন দ্যাট। তোমরা কাশ করো, এনজয় করো, আমি উইথ দ্য মাস থাকি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দারুণ মজার একটা ইন্টারভিউ হলো। অনেক হয়তো কথা বলে ফেলেছি যেগুলো হয়তো আপনাদের কোনো কথা খারাপ লাগতে পারে, আমি এক্সটেম্পো বলেছি, তো মানে যদি কিছু খারাপ লাগে একটু ক্ষমা মার্জনা করে নেবেন, নিজের মতো করে গালাগাল দেবেন।
সত্যি মানে খারাপ কথাটা থেকে বিরত থাকাই ভালো প্রত্যেকেরই, সে নিজেরাও ভালো থাকতে পারে। আগে শেষ করবো দাদা, শেষে দর্শকদের কি বলবেন এই মুহূর্তে, আর কি কি কাজ আসছে এই মুহূর্তে আপনার কাজ তো দেখছেন, আর এই মুহূর্তে যেটা আছে সব থেকে বড় সেটা হচ্ছে 16ই মে আমার ছবি আসবে, আমার বস, যেখানে শিবপ্রসাদ নন্দিতাদির ডিরেকশন, উইন্ডোজের ছবি, শিবপ্রসাদ অ্যাক্টিং করেছে, বহু বিপত্তর বিরাট ক্রেজ, আর রাখি গুলজার আছেন, বহু বছর পরে উনি ফিরছেন। সেই ছবিতে আমি যে কাজ পেয়েছি, শিবুই আমাকে ডেকে কাজ দিয়েছে বহু বছর পরে, ভালো ছবিতে কাজ, আমি কৃতজ্ঞ ওর কাছে। এবং 16ই মে দেখবেন, এটা কোনো প্রচার করছি না বা প্রোমো করছি না, যেহেতু জিজ্ঞেস করলে আমার কি তাই বলছি, আমি কিন্তু আগ বাড়িয়ে কিছু বলছি না, সুতরাং 16ই মে আমার ছবি আসছে, আমার বস, এটা ইচ্ছে হলে দেখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন হাসি খুশিই থাকবেন। থ্যাংক ইউ তোমার কি বলবো যে অর্পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত কষ্ট করে এখানে এসে এই গরমের মধ্যে এই ছাতে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিলে। আমি দিলাম তো, তুমি তো মানে ফলো আপ করে আমার সময় মতো, তোমার যে অন্য কাজ আছে সেটা ফেলে তুমি এখানে এসছো, তারপরে ওখানে যাবে। তোমারও মঙ্গল হোক, তোমার চ্যানেলের মঙ্গল হোক, আশীর্বাদ করবেন দাদা, নিশ্চয়ই ভালো থাকবে। নমস্কার।